বেশ, দেখ আজকে তোদের কবিতা হচ্ছে সি ফিভার। সি ফিভার তো কবিতা লিখছে কে? জন মেসফিল্ড। জন মেসফিল্ড লেখা সি ফিভার। সে একটা প্রাকৃতিক কবি, মানে প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতির সৌন্দর্যতাকে বেশিরভাগে বর্ণনা করেছে। আর এ একজন শিশু সাহিত্যিক, শিশুদের জন্য অনেক কবিতা ও গল্প তিনি লিখেছেন। তা সি ফিভার, সি মানে সমুদ্র, ফিভার মানে কি? জ্বর। তাহলে ফিভার মানে জ্বর, তাহলে সমুদ্র জ্বর কেমন লাগবে নামকরণ? সমুদ্র জ্বর। আসলে তা নয় কথাটা। সি মানে সমুদ্র, ফিভার মানে জ্বর, সে কথা ঠিক, কিন্তু এখানে সি ফিভার মানে বোঝাতে চাইছে ফিভার মানে কি? কোয়েস্ট, মানে হচ্ছে তৃষ্ণা, অর্থাৎ সমুদ্রে যাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সমুদ্র যাত্রা বা সমুদ্রে পাড়ি দেওয়ার কবির যে তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার নিরিখেই কবিতার নামকরণ করা হয়েছে সি ফিভার। হলো? আচ্ছা, কবির নাম কি? জন মেসফিল্ড। হয়ে গেল। আচ্ছা, এবার এই কবি কেমন কবি ছিলেন? এই কবি ছিলেন শিশুদের জন্য তিনি বেশি লেখালেখি করেছেন, বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, কবিতা এসব লিখেছেন। এখন একটা কথা ভাবো, যে কবিতা কথাটা কিন্তু সহজ কথা নয়। কবিতা বোঝা, বিশেষ করে ইংলিশ পোয়েম যেগুলো, বাংলার ক্ষেত্রেও তাই, কবিতা বোঝা খানিক মুশকিল। আর কবিতাতে সবসময় দুটো অর্থ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দুটো অর্থ থাকে। এক, লাইন বাই লাইন মানে যেটা সেটা একটা, আর এর অন্তর্নিহিত অর্থ যেটা সেটা একটা, দুটো অর্থ। আর কবিতার ছন্দ মেলানোর জন্য কবিরা অনেক সময় বিভিন্ন শব্দের ব্যবহার করে থাকে, যার জন্য ওই সাধারণ অর্থটা বুঝতে না পেরে তার মধ্যে আরো খানিক জটিল অর্থ ভরা থাকে বলে ছাত্রদের কাছ থেকে কবিতাটা কঠিন বলে মনে হয়, যে নর্মাল ওয়ার্ড গুলো থাকে না। কিন্তু কবিতাটা ভালো লাগবে পুরোটা বুঝলে, আর মন দিয়ে শোন, আর বইয়ের টেক্সটটা দেখ, লাইন বাই লাইন দেখ, তাহলে মানে করলে অতটা বুঝতে পারা যাবে। আর অনেক সময় কি রকম হয়, মানে বইয়ে যে মানে দেখে কবিতা পড়া হয়, সে কবিতা পড়তে ভালো লাগবে না মানে বই থেকে, কারণ মানে বইয়ে যে লাইনটা দেওয়া থাকে সেই লাইনের সঙ্গে পরের লাইনে মনে হচ্ছে অনেক সময় সম্পর্ক নেই। উপরে একটা লাইন আছে, পরে একটা লাইন আছে, উপর লাইনের সঙ্গে নিচে লাইনে মনে হচ্ছে সম্পর্ক নেই, পুরোটা যেন একটু কেমন কেমন খাপ ছাড়া লাগে। তার জন্য কবিতাটা রস আমরা বুঝতে পারি না, আর এটা আমাদের কথাটা ভালো লাগে না। তবে আশা করছি তারা প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে যাবি, আর মানে বই লাগবে না পড়তে। মানে বই দেখ, বলছে কবি জন ম্যাসফিল্ড কি বলছে? আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন। আমি অবশ্যই আরো একবার, এগেন মানে কি? আবার, মানে নিশ্চয়ই আগে যাওয়া হয়েছে। তাহলে আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি অবশ্যই সমুদ্রে যাব, আমি আবার সেই সমুদ্রে যাব, মানে আমাকে যেতেই হবে, মাস্ট, আমাকে যেতেই হবে। আচ্ছা, কোনো জায়গা তোরা যখন পিকনিক করতে তোকে নিয়ে যায়, বা নিয়ে আর তোরাও নিজে থেকে কোথাও যাস, তো সেখানে যদি ভালো লেগে যায় তাহলে কি মনে হবে? আবার যাব। মাসির বাড়ি বেড়াতে লেগে ভালো লেগে গেল, আবার যাব। একদিন বিকেল বেলা নদীর ধারে বেড়িয়ে এলি, আবার যাব। মানে ভালো লেগে গেলে সেখানটা কি হবে? আবার যাব। এবং যে কারণে আরো একবার খারাপ লেগেছিল, কেউ হয়তো সঙ্গে গেছিল, কেউ হয়তো পেছনে গেছিল, তা সেটা আবার ত্যাগ করব। হিসাব তাই তো, যে তাহলে যে কারণে আর একবার হয়তো আমি আর অসুবিধা হয়েছিল বা ডিস্টার্ব হয়েছিল, ত্যাগ করে আরো সুন্দর ভাবে যদি যাওয়া যায় সেটা যাবো। তাই জন্য বলেছে এগেন, এটা তার ফার্স্ট টাইম জার্নি নয়। বুঝতে পেরে গেল? আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি অবশ্যই সমুদ্রে যাব, আমাকে সমুদ্রে যেতে হবে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই একাকী সমুদ্র এবং একাকী আকাশ। আচ্ছা, আকাশ কখনো একা থাকে না? সমুদ্র কখনো একা থাকে না? সমুদ্র আর কেউ থাকে? আরে সমুদ্র তো সমুদ্র, আকাশ তো আকাশ। আসলে যাব আমি একা, তাই সেখানে একাকী বলেছে। যাবে কিভাবে যাবে? একাই যাবে। তাই লোনলি, লোনলি মানে কি? একাকী। আন্ডারলাইন করলে করতে পারো, শব্দগুলো মানে বুঝে নিতে পারো। যদি শব্দগুলো মানে বুঝে নিস, তাহলে সেই এই কবিতাটা আর কোনো জায়গাটাই কঠিন লাগবে না। পেন নিয়ে একটু দাগিয়ে নাও, যেটা মানে বলছে সেটা করে নিবা। তাহলে কি হলো? আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন, আমি অবশ্যই সমুদ্রে আবার যাব, আমাকে সমুদ্রে যেতেই হবে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই একাকী সমুদ্র এবং সমুদ্রে সেই মানে নির্জন সমুদ্র ও নির্জন আকাশের মধ্যে দিয়ে আমি যাব। ভালো কথা। যেতে গেলে তার কি কি লাগবে? দেখ পরের লাইনে বলছে, এন্ড অল আই আস্ক, আস্ক মানে কি? বলা। এর আস্ক মানে কি বলেছে? চাওয়া।
ঠিক আছে, কথাটা বুঝে যাস। আস্ক মানে আমরা প্রশ্ন করা বুঝি, আস্ক মানে প্রশ্ন করা বুঝি, আস্ক মানে বলা বুঝি, কিন্তু এখানে কি হবে, চাওয়া হলো। কি বলছে দেখ, এন্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, যার জন্য আমার চাই লম্বা শক্তপোক্ত একটা জাহাজ। সমুদ্রের উপর দিয়ে যেতে গেলে তার বাইক নিয়ে যাওয়া যাবে না, যাবে বাইক নিয়ে যাওয়া না থার নিয়ে যাওয়া, জাহাজ লাগবে, তো জাহাজ নেবে। হ্যাঁ কি রাহুল, হেসো না, এনজয় করে পড়ো, হাসিও না। দেখো, and all I ask is a tall ship, যার জন্য আমার দরকার একটা লম্বা চওড়া শক্তপোক্ত জাহাজ, and a star to steer her by। আচ্ছা, হার মানে কি, হার মানে মহিলা, স্ত্রীলিঙ্গে বলা হয়, জাহাজকে স্ত্রীলিঙ্গের সঙ্গে তুলনা করা হয়, জাহাজকে স্ত্রীলিঙ্গের সঙ্গে তুলনা করা হয়, তার জন্য বলা হয়েছে। এন্ড স্টার কি চাই, স্টার স্টার মানে কি, আরে তারা। আচ্ছা, আজকে মোটরসাইকেলে মানে বাইকে জিপিএস লাগা আছে, তো ট্রাকে জিপিএস লাগা আছে, কোন দিকে কে যাবে অজানা জায়গায় দেবে দিল টুক টুক করে যে আমি অমুক জায়গায় যাইবো, বাইকে নিয়ে যাবে, রাইট মানে টার্ন নিতে হবে, লেফটে টার্ন নিয়ে নিয়েছো, ওরা বলবে কি রং হয়ে গেল, বুঝে যাচ্ছে, জিপিএস বলে দিবে। কিন্তু এই জাহাজে জিপিএস তখন কোথায় ছিল, তখন জাহাজে জিপিএস ছিল কি আকাশে তারা, ও তারা দেখে নাবিকরা দিক ঠিক করতো, তারা দেখে তারা চলতো। আরে আগে তো আকাশে চাঁদ দেখে সময় নির্ণয় করতো, সূর্য দেখে সময় নির্ণয় করতো, তখন সেই সময়কার কথা। তাই কি দরকার, তার দরকার হচ্ছে একটা শক্তপোক্ত জাহাজ আর আকাশে জ্বলন্ত একটা তারা, যেটা হচ্ছে ধ্রুব তারা, আর স্টির হারবাই, যে তাকে কন্ট্রোল করবে, স্টির হারবা। আচ্ছা, স্টিয়ারিং নাম শুনেছো তো, যে আর দ্বারা একটা গাড়িকে কন্ট্রোল করে আমি কোন দিকে নিয়ে যাব সেটা ঘুরিয়ে ঠিক নিয়ে যাওয়া যায়, ঠিক সেরকম আমি জাহাজটাকে মানে কবি জাহাজটাকে নিয়ে যাবে, তার জন্য কি দরকার, আকাশে একটা তারা দরকার, যেটা সাজে দিক ঠিক করে ওটার সঙ্গে সে যেতে পারবে। হলো, তাহলে কি বলছো সেকেন্ড লাইনটাই কি বললো, এন্ড অল আই আস্ক ইজ এ টল শিপ, আমার চাই একটি লম্বা চওড়া একটা জাহাজ, এন্ড এ স্টার টু স্টির হার বাই, আর আকাশে একটা জ্বলন্ত তারা, যেটা দেখে দিক ঠিক করে বা যেটার দ্বারা নিয়ন্ত্রিত হবে আমার এই জাহাজটি, বা যেটা দেখে দিক ঠিক করে আমি সমুদ্রে পাড়ি দিতে পারবো। বোঝা গেল। থার্ড লাইন, এন্ড দ্য হুইলস কিক, হুইলস মানে কি চাকা, কিক মানে কি লাথি, তো চাকার লাথি, জাহাজ আবার কখন চাকা থাকে, জলে জাহাজ চলে আর আবার কত বড় চাকা থাকে আর কতগুলো চাকা থাকে, ট্রেনে তো থাকে দেখেছি, জাহাজে চাকা থাকে, থাকে না, কে জাহাজ চাকা দেখেছিস, জাহাজ নৌকা ছিল না, যে আমরা গেলাম নদীতে, দেখলি তো, তো সেই নদীতে কি ছিল, নৌকা ছিল, নৌকার পাশে চাকা লাগানো ছিল না, মনে হয় ওটাকে ধাক্কা দিয়ে নামাবার জন্য হতে পারে, আর একটা জাহাজের সঙ্গে একটা ঘষা খাওয়ার জন্য হতে পারে, বা কোনো কারণে চাকা লাগানো থাকতে পারে। তলে অন্যান্য গাড়ির মতো নৌকাতে চাকা থাকে না, জাহাজে চাকা থাকে না, কেন সেই চাকা বলেনি, জাহাজ কিক মানে হচ্ছে কি, জাহাজ ওই হুইলস কিক মানে বলেছে চাকার ঝাঁকুনি, আর চাকার ঝাঁকুনি। তো বলছে কি এন্ড দ্য হুইলস কিক, তা কি চাই, হুইলস কিক মানে চাকার ঝাঁকুনি, এন্ড দ্য উইন্ড সংস, এবং চাই হাওয়ার গান, এবং চাই কি হাওয়ার গান। এন্ড তাহলে কি বলছে দেখ, এন্ড দ্য হুইলস কিক, আমার চাই সেই জাহাজের চাকার ঝাঁকুনি, এন্ড দ্য উইন্ড সং, এবং বায়ুর গান অর্থাৎ হাওয়ার গান। আচ্ছা, হাওয়াতে গান করে কখনো শুনেছিস, আরে জোরে হাওয়া বলে একটা শব্দ হয় না, ওইটাই হাওয়ার গান, বুঝতে পারলি। তাহলে এন্ড হোয়াইট সেলস শেকিং and grey mist on the sea face and grey down breaking। তো কি বলছে, হাওয়ার গান চাই and white sails shaking। আচ্ছা, এই সেল মানে হচ্ছে পাল, সেল মানে পাল। আগেকার দিনে জাহাজে এই মানে পর্দা লাগানো থাকতো, যেটাকে বলা হতো পাল, সেটা সাদা রঙের হতো, আর একটাই পর্দা থাকতো তা কিন্তু নয়। এখন অনেক সময় জাহাজের ছবিগুলো দেখি পুরোনো দিনের, তো এইভাবে আর একটা পর্দা, এইভাবে আর একটা পর্দা, বেশ অনেকগুলো পর্দা লাগানো থাকতো। তো এতে কি হতো, হাওয়া লাগতো, আর ওগুলোকে সুন্দরভাবে এইভাবে সামান মানে সোজাভাবে লাগানো থাকতো তা কিন্তু নয়, বিশেষ কৌশলের মাধ্যমে বাঁকিয়ে লাগা থাকতো। হাওয়া যেদিকেই দেখ না কেন, জাহাজ যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যেতে পারতো। তাহলে হাওয়া এইদিকে মারছে, তাহলে জাহাজ এইদিকে যাওয়া উচিত,
হাওয়া এইদিকে আসছে আর জাহাজ এদিকে যাওয়ার কথা, তার জাহাজটা এইদিকেই যাওয়া যাবে, পাল্টা সেইভাবে ঘোরানো হবে যে হাওয়াটা ওইভাবে ঘুরে এসে জাহাজটাকে সামনে যেতে সাহায্য করবে। এটা হচ্ছে কি পাল, যেটাকে বলা হয় সেল। সেকিং মানে কম্পমান, মানে পর্দাটা কাঁপবে, তা সেরকম আর চাই হাওয়া দিয়ে তো পর্দা অটোমেটিক কাঁপবে। তাহলে কবি কি চাইছে? কবি চাইছে and the wheels kick and the wind song and the white sail shaking, এবং কম্পমান সেই জাহাজের পাল চাইছে যেটা নিয়ে সমুদ্রে পাড়ি দেবে। আর কি চাই? and a grey mist on the sea face। sea face, sea মানে সমুদ্র, ফেস মানে মুখমণ্ডল আর সমুদ্রের উপরটা, আর সমুদ্রের মুখটা চাই কি ধূসর বর্ণের। আচ্ছা ধূসর বর্ণের, ধূসর মানে কেন হবে ধূসর? ধূসর কিসের প্রতীক? একটা বিবর্ণ, গ্রে, ধূসর। হ্যাঁ, তো ধূসর বর্ণে মানে কুয়াশাচ্ছন্ন। আচ্ছা সমুদ্রে এমনিতেই সকাল বেলায় ভোর বেলায় কুয়াশাচ্ছন্ন থাকে, তো সেই জন্য বলছে মিস্ট। মিস্ট মানে কি কুয়াশাচ্ছন্ন। অন দা সি ফেস মানে সমুদ্রের উপরের স্তরটা, উপরটা। আর চাইছে তার কবি কি চাইছে? আর চাই সমুদ্রের উপরটা একটা কুয়াশাচ্ছন্ন, এন্ড গ্রে ডাউন, ডান মানে কি ভোরবেলা, প্রত্যুষ, এন্ড গ্রে ডাউন ব্রেকিং, আর কুয়াশাচ্ছন্ন বা কুয়াশাময় ভোর ভেঙে দিনের শুরুকার সময়। আচ্ছা তাহলে দেখ প্রথম স্ট্যান্জা শেষ হলো। প্রথম স্ট্যান্জারে আমরা বুঝতে পারছি কবি কি চাইছে, কবি সমুদ্রে যেতে চাইছে। এটা কি প্রথমবার যাওয়া না এর আগেও গেছে? এর আগেও গেছে। আচ্ছা তাহলে কবি কেমন পরিস্থিতি যেতে চাইছে? সে পরিস্থিতি হবে কিরকম ভাবে যাবে? একাকী যাবে, ও কাউকে সঙ্গে নেবে না, একাকী যাবে। তার জন্য তার কি দরকার? যাওয়ার জন্য জাহাজ দরকার। আর কি দরকার? আকাশে একটা ধ্রুব তারা দরকার, মানে জ্বলন্ত তারা দরকার। আর কি দরকার? তার হুইলস কিক দরকার। আর কি দরকার? উইন্ড সংস, বায়ুর গান দরকার। আর কি দরকার? আর দরকার হচ্ছে সেল, হোয়াইট সেল শেকিং মানে কম্পমান পাল। আর কি নেবে? মিস্ট কুয়াশা সিফেস, মানে মিস্ট মানে সিফেস মানে সমুদ্রের উপরে যেন কুয়াশা ছড়ানো থাকে। আর কোন সময় সে যাত্রা শুরু করবে? ভোরবেলা, মানে একদম সকাল, ভোর কেটে যেটা সকাল হচ্ছে সেটা দিনের শুরুতেই প্রথমে যাবে। হলো দেখ সেকেন্ড স্ট্যান্জা কি বলছে? আই মাস্ট গো ডাউন টু দা সি अगेन, আমাকে সমুদ্রে যেতেই হবে। সেই কথাটা পুনরাবৃত্তি করছে। কি বলছে? আই মাস্ট গো ডাউন টু দা সি अगेन, আমাকে সমুদ্রে যেতেই হবে। ফর দা কল অফ দা রানিং টাইড। আচ্ছা টাইড মানে কি বলতো? জোয়ার। টাইড মানে জোয়ার। যখন সমুদ্র ফুলে ফেপে ওঠে না, জল, সমুদ্র জল যখন ফুলে ওঠে সেটা কি বলা হয়? জোয়ার। আর যখন এর বিপরীত শব্দটা কি? ভাটা, যখন জলটা নিচে নেমে যায় সে টাইড মানে হচ্ছে জোয়ার। তো কি ভাবে বলছে দেখ, যে ফর দা কল, ডাকছে, কল মানে কি ডাকা, অফ দা রানিং টাইড, ওই যে সমুদ্রের জোয়ার আমাকে ডাকছে। কবি কেন যাবে সমুদ্রে? সমুদ্রের জোয়ার ডাকছে, সমুদ্রে জোয়ার উঠেছে, পরিস্থিতিটা এত ভালো সমুদ্রে যাত্রা করার মতো, সেই সময়টা বাড়িতে বসে থাকতে পারছে না, এটা তার মনকে হরণ করে নিচ্ছে যে এইরকম সময় এই সমুদ্রে পাড়ি দেওয়াটা খুবই একটা ভালো। তাই মনে হচ্ছে কবি শুনতে পাচ্ছে যে সমুদ্রের জোয়ার যেন আমাকে ডাকছে, তাই আমি ডাকটা উপেক্ষা করতে পারি না, আমাকে যেতেই হবে। তাই বলেছে আই গো ডাউন টু দা সি अगेन, আমাকে সমুদ্রে যেতেই হবে আবার। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, এই জোয়ারের চলমান জোয়ার, হ্যাঁ এই জোয়ারের মানে ডাকে। আর কিসে? ইজ এ ওয়াইল্ড কল, আর কে ডাকছে? একটা বন্য ডাক। বন্য ডাকটা কিরকম? এক ক্লিয়ার, পরিষ্কার, পরিষ্কার ডাক। আচ্ছা বন্য ডাক কখন বলা হয়? যখন প্রথমবারের কথা শোনা হয় না, দ্বিতীয়বারের কথা শোনা হয় না, কেউ ডাকছে আমি ভ্রুক্ষেপ দিলাম না। তারপর যতবার তোমাদেরকে যদি বাড়িতে ডাকে, তোমার বন্ধু বান্ধবী বা মাই ডাকে, বেশিরভাগ মাই ডাকছে, তো প্রথমে বলবে কি? ভালো করে ডাকবে, সারা দিলা না। তারপরে পরে কি হবে? একটু এরপরে ডাকটা একটু জোরে রাখবে, সারা দিলা না। তারপরে আর একবার ডাকবে, আর একটু জোরে, সারা দিলা না। তারপর কেমন করে ডাকবে? বুঝতেই পারছ। সেই ডাকটা কিরকম ডাক? ওয়াইল্ড কল, বন্য ডাক, হিংস্র ভাব, মানে চিৎকার করে ডাকবে। আর সেখানে আর মানে কি? আর মিষ্টি সুরে ডাক থাকবে না। আর সেই ডাকটা কি হবে তখন? আর উপেক্ষা করতে পারবে না, ডাকে যেতেই হবে। এটাই হচ্ছে কথা। যদি বলে তোমার মা দিলে আয় ভাত খেলে,
আওয়াজ নাই, মোবাইল দেখছোই। আওয়াজ লিজা আয় ভাত খাইলে, আওয়াজ লিজা আয় নাই, লিজা আইখানে যায় যায় যায়, মোবাইলটা ঘুরে চলে যাবা। এইটা হচ্ছে কি ওয়াইল্ড কল, এইটা আর উপেক্ষা করতে পারবে না, পারবা কি আর নয়। সেটাই, তাই কবি এই ডাকটা উপেক্ষা করে থাকতে পারছে না। আর কি বলছে দেখো, তাহলে আই না ইজ এ ওয়াইল্ড কল এন্ড ক্লিয়ার, একটা বন্য ডাক কিন্তু পরিষ্কার, বন্য ডাক কিন্তু পরিষ্কার। দ্যাট মে নট বি ডিনাইড, যেটা আমি আর উপেক্ষা করতে পারি না, মানে যেটাকে না শুনে থাকা যায় না। যেমন তার মায়ের কথা না শুনে থাকতে পারলো না, ভাত খেতে চলে গেল মায়ের ডাকে, প্রথম 2-3 বার যায়নি, তারপরে আর উপেক্ষা করা যায়নি। কবি সেই রকমই এই ডাকগুলো শুনতে পাচ্ছে, যে আর যা রাখছে বোধহয়, যে এই ডাকগুলো মানে শুনতে পাচ্ছে কবি, যে এই ডাকে সাড়া না দিয়ে আর থাকতে পারছে না, বাড়িতে আর থাকবে না, হলো। সেই জন্যই সে যাবে, কোথায় যাবে? সমুদ্রে। কেন যাবে তার কারণ বললো, বুঝতে পারলি? কেন যাবে? ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল এন্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। তাহলে এই যে রানিং সেই জোয়ার, সেই জোয়ারের ডাকে, বন্য ডাক এবং পরিষ্কার ডাকে, আর এই সেই ডাক যে সে কখনোই উপেক্ষা করতে পারে না, অগ্রাহ্য করতে পারে না, আর এই ডাকে না সাড়া দিয়ে থাকতে পারে না। মে নট বি ডিনাই, যা অস্বীকার করা যায় না, তাকে যেতেই হবে। আচ্ছা, কি চাই তার? এন্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং। আমার তার জন্য একটা দিন দরকার। কোন দিনে বেরোবে? ওই দিন যে দিনটা বায়ু খুব সুন্দর বইবে, মানে হাওয়াটা, মানে বাতাস খুব সুন্দর বইবে, আর আকাশে মেঘগুলো ছুটে বেড়াবে। তো সেই মেঘগুলো কেমন হবে? হোয়াইট মেঘ। আচ্ছা, মেঘটা হোয়াইট কেন, কালো কেন নয়? ব্ল্যাক মেঘ মানে ক্লাউড নয়? হ্যাঁ, তুমিরা সব জানিস তো। কালো মেঘে ঝড় বৃষ্টি হবে, তাহলে এই ঝড় বৃষ্টি, উথাল পাতাল আবহাওয়া, নৌকা ডুবি হতে পারে নাকি, সমুদ্রে টাইটানিকের মতো ডুবে যেতে পারে। তো এইরকম অবস্থা, তাহলে ওই দিন যাবে না কবি, যাবে কোন দিন? যেদিন সাদা মেঘ আকাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি করবে, উড়ে যাবে, সুন্দর বাতাস বইবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন একটা আবহাওয়া। যেদিন কালো মেঘের দিনে কিন্তু বেরোবে না। কোন দিনে বেরোবে? সাদা মেঘের দিনে। মানে সাদা মেঘ হচ্ছে একটা নিরাপদ সময়, তা সেই নিরাপদ সময় এসে যাবে। আর কালো মেঘটা কি? বিপদের সংকেত সমুদ্রে যাওয়ার জন্য। ওটা কখনোই উপযুক্ত বা অনুকূল সময় নয় সমুদ্রে যাওয়ার, ওটা কখনোই অনুকূল সময় নয়। অনুকূল সময় হচ্ছে কোনটা? যখন আকাশে সাদা মেঘ থাকবে, আর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মেঘ ছুটে যাবে, এটা দেখতেও ভালো, আর সে পরিষ্কার আবহাওয়াটাও ভালো, সেই জন্য ওই রকম আবহাওয়া বেরোবে। আর কি? এন্ড দ্য ফ্ল্যাং স্প্রে। ফ্ল্যাং মানে কি? এটা দাগ দিয়ে আন্ডারলাইন কর। ফ্ল্যাং মানে ছুড়ে দেওয়া। তাহলে ফ্ল্যাং স্প্রে, তাহলে এটা পুরোপুরি ওই মানে করলে কিন্তু হবে না। ফ্ল্যাং স্প্রে, ফ্ল্যাং মানে ছুড়ে দেওয়া। কবি চাইছে, আর চাই সমুদ্রের জলের একটা ধাক্কা। সমুদ্র জলের কি? একটা ধাক্কা। কবি নৌকা নিয়ে যাবে, মানে জাহাজ নিয়ে যাবে, জাহাজে সমুদ্র থেকে জল আসবে, সেই জল ও জাহাজ ধাক্কা মারবে, তাতে সেই জলের যে ধাক্কাটা মারা, সেই ধাক্কাটা কবি পছন্দ করছে, আমি ওই রকম চাই। এন্ড তাই বলছে কবি, এন্ড দ্য ফ্ল্যাং স্প্রে এন্ড দ্য ব্লোন স্পিউম। স্পিউম মানে কি? আরে জল যেখানে ঘর্ষণ খায় কোন বস্তুর সঙ্গে, বা জলে জলে যেখানে আঘাত খায়, সেই জায়গাতে কি তৈরি হয় বলতো? ফেনা তৈরি হয়। এই ফেনা হচ্ছে কি? স্পিউম। আর এই ফেনাটা কবি দেখতে চাইছে। আসলে প্রাকৃতিক রোমান্টিক কবি, প্রকৃতির একটা সৌন্দর্য জিনিসগুলোকে কবি সেখানকার স্বাদ গ্রহণ করেছে, এবং তারই প্রতি আকৃষ্ট হয়েছে, এবং কবিকে সেটা ভালো লেগেছে। ওই মাসুম, বই দেখছিস? বেশ, দেখ কি বলছে। এন্ড দ্য ফ্ল্যাং স্প্রে এন্ড দ্য ব্লোন স্পিউম, তার চাই সেই জলের ধাক্কা বা জলের ঝাপটা, বুঝতে পার? জলের ঝাপটা চাই। আর চাই কি রকম? জাহাজের সঙ্গে ধাক্কা লেগে সেই ফেনা, কিসের? সমুদ্রে জলের ফেনা, সেটা চাই। এন্ড দ্য সি গার্লস ক্রাইং। সি গার্লস ক্রাইং, গার্লস মানে কি? সি গার্লস ক্রাইং মানে শঙ্খচিল। এখানে হ্যাঁ, গার্লস মানে মেয়ে ছেলে ভাবিও না।
আর চাই কিরকম? শঙ্খচিলের আওয়াজ, ডাক, কান্না। যে পাখিগুলো, ওগুলো এক ধরনের পাখি, সমুদ্রে সৈকত ভূমিতে বেশি দেখা যায়। এক প্রান্ত থেকে উঠতে উঠতে ডাকতে ডাকতে আর এক প্রান্ত যায়, আবার আর এক প্রান্ত ডাকতে ডাকতে আর এক প্রান্ত যায়, যেন আকাশে একটা বাদ্যযন্ত্র বাজছে, সেই মন মুগ্ধ করা একটা পরিবেশ, সেটা চাই কে? কবি জন ম্যাসফিল্ড, সে এটা চাইছেন। তার কিরকম? and the flying spray and the blown spume and the sea gulls crying, তারা চাই তার সেই জলের ঝাপটা, আর চাই ফেনার স্তূপ ঝাঁজ লেগে থাকা, এবং চাই শঙ্খচিলের ডাক যা আকাশে চিৎকার করতে করতে যাবে। লাস্ট স্ট্যান্জা, I must go down to the sea again, আমাকে সমুদ্রে যেতেই হবে। সেই কথাটা আবার পুনরাবৃত্তি, কি বলছে? I must go down to the sea again, আমাকে যেতেই হবে। কিসের জন্য? কিভাবে? to the vagrant, vagrant মানে কি? vagrant মানে ভব ঘুরে। জিপসি, জিপসি হচ্ছে কি? এক ধরনের উপজাতি, যাদেরকে বলা হয় যাযাবর। ভব ঘুরে কে? যার স্থায়ী বাসিন্দা, যে স্থায়ী বাসিন্দা নয়, যে এক জায়গায় স্থির থাকে না, আমরা ভবঘুরে হতে পারি না, মেলা এরকম সংসারের এটা ওটা মায়া মমতা টানে পড়ে যাচ্ছি। তো যারা ভবঘুরে, তাদের কোনো মায়া নেই, তারা প্রকৃতির সৌন্দর্যের প্রতি এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায়, তারাও খুব শান্তিতেও আছে। কবি সেই রকম ভবঘুরে হতে চাইছে। টু দা ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, আমি পছন্দ করি, মানে কবি কোনটা পছন্দ করে? যারা যাযাবর জীবন, যারা বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে, এখান থেকে একবার ওখানে, সেখান থেকে সেখানে, তাই ভবঘুরে হতে চাইছে কবি। তাই কিভাবে যাবে ও? মানে কেন যাবে সমুদ্রে? ও ভবঘুরে, ভবঘুরে হতে চাইছে। ও যাযাবর জীবনটাই তার পছন্দ, তাই বিভিন্ন প্রান্তে, এক প্রান্ত থেকে আর একটা প্রান্ত সে যেতে চাইছে, যাতে কেউ তাকে বাধা না দেয়, কেউ তাকে না আটকায়, পরিবারে কেউ যেন না কান্না করে যে তুমি যেও না, আর ইচ্ছা যে আবারও যাবে। বুঝতে পেরেছ? I must go down to the sea again, আমাকে অবশ্যই সমুদ্রে, আমি সমুদ্রে যাবই। to the vagrant gypsy life, ওই যাযাবর, ওই যাযাবরদের জীবনের মতো, ভবঘুরেদের মতো। to the girls way, সেই শঙ্খচিলের পথে। কোন পথে যাবে? যে পথে শঙ্খচিল উঠতে উঠতে গেল না, চিৎকার করতে করতে আকাশ দিয়ে গেল, তারই পেছন পেছন যাবে। and the wheels way, না কি বলছে এটা? wheels, হ্যাঁ wheels way, এটা কি? wheels মানে না, এই wheels মানে হচ্ছে তিমি। তাহলে আমি যেতে চাই ওই শঙ্খচিলের পথে, আমি যেতে চাই যে তিমির পথে। where the wind like a potent knife, আর যেখানে বাতাস এসে ছুরির মতো, নাইফ মানে কি? ছুরি, আর তীক্ষ্ণ ছুরির মতো ধারালো বাতাস যেখানে বয়, যেদিকে বয় আমি সেদিকে যেতে চাই। আসল কথা কি বলতো? এটা কোনো মানে হলো? আমি শঙ্খচিলের পেছনে যেতে চাই, আমি তিমির পেছনে যেতে চাই, আর বাতাস যেদিকে ছুরির মতো তীক্ষ্ণ ধারালো ভাবে প্রবাহিত হচ্ছে, কাটছে, আমি সেদিকে যেতে চাই। এটা কোনো কথা হলো? আসল কথাটা কবি বলতে চাইছে, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে যাব। আর আগে বলে না লোক, থাকবো না তোদের কাছে, আর পালিয়ে যাবো। কোথায় যাবা? দু চোখ যেদিকে যায় সেদিকে পালাবো। আর দুই চোখ যেদিকে যায়, দু চোখ কোন দিকে যাবে? এখানে দাঁড়িয়ে থাক, দেখ চোখে দেখ কোন দিকে যাচ্ছে, সেদিকে কোন দিকে যাচ্ছে। আচ্ছা দু চোখও তো যাবে না। কথাটা হচ্ছে এরকম, যেদিকে মন চাই সেদিকে যাব, যেদিকে ভালো লাগবে সেদিকে যাব। এটার মানে হচ্ছে দুই চোখ যেদিকে যাই সেদিকে যাব। তাই কবি একে বলতে চাইছে যে আমি যাব সেই শঙ্খচিলের পথে, সেই তিমির পথে, আর ওই ধারালো তীক্ষ্ণ বাতাস যেদিকে বইবে আমি সেদিকে যেতে চাই, মানে যেদিকে মন চাই সেদিকে যাব আর কি। and all I ask is a merry yarn from a laughing fellow rover, দারুণ ব্যাপার। আচ্ছা, ইয়ার্ন মানে গল্প, মেরি মানে আনন্দ, তাহলে আনন্দের একটা গল্প। লাফিং মানে হাস্যকর, হাসমুখ, হ্যাঁ লাফিং ফেস, হাসি মুখ, কারো মুখ সবসময় হাসি হাসি থাকে না, সেটা হচ্ছে লাফিং ফেস। তা লাফিং ফেলো রোভার, ফেলো রোভার মানে কি? একজন মানে সঙ্গিনী, বা একজন সমুদ্রে যাত্রার যে সহসঙ্গী, তাই সে একা যাবে না। এখানে কি বলেছে? আর একজন আমার সঙ্গী চাই। সঙ্গীটা কেমন হওয়া উচিত? বিশাল বিশাল সিরিয়াস গম্ভীর মুখ এরকম নয়, সবসময় হাসি মুখ, আর যে আনন্দের গল্প বলতে পারে। আরে বাচ্চা ছেলেরা দেখিস গল্প শুনতে ভালোবাসে, বিছানায় ঘুমাতে যাবে তখনও মানে কানের কাছে
মানে মুখের কাছে মুখটা নিয়ে এসে বলবে যে গল্প বলো, একটা গল্প বলো, সে মাকে হোক, বাবাকে হোক, মামাকে হোক, তার গল্প শুনতে ভালোবাসেন। ঠিক সেরকম কবি একটা গল্প শুনতে শুনতে যাবে। সে গল্পটা কেমন গল্প? আনন্দের, সুখের গল্প। কার কাছে শুনবে? একজন তার সমুদ্রে পাড়ি দেওয়ার মতো একটা সঙ্গী, ফেলো রোভার, যার মুখ সবসময় হাসি হাসি। আচ্ছা দেখিস, আগে রাজাদের সঙ্গে একজন ব্যক্তি থাকতো, তার নাম কি বলা জানিস তো? তার পদ বিদূষক, যাকে বলা হতো ভাঁড়। রাজা যেদিকে যেত সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যেত, কারণ রাজাকে হাসি খুশি রাখা তার কাজ ছিল। বুঝতে পারলি? সেই বিদূষকের মতো একজন সঙ্গী তার দরকার, যে তাকে সবসময় হাসাবে আর সুন্দর সুন্দর হাসির গল্প, সুখের গল্প শোনাবে। হয়ে গেল? and all I ask is a merry yarn from a laughing fellow rover। তাহলে আমার একটা হাসিমুখ সঙ্গী বা সমুদ্র যাত্রার সঙ্গী দরকার, যে আমাকে সবসময় সুখের গল্প শোনাবে। তার লাস্ট লাইন কি বলছে দেখ, and quiet sleep and a sweet dream। তারপর চাই কি আমার মানে যাত্রা when the long streak over। আচ্ছা স্ট্রিক ওভার মানে কি? স্ট্রিক মানে ভ্রমণ বা জার্নি, ওভার মানে শেষ। আর জার্নির শেষে চাই সুন্দর একটা ঘুম, যে ঘুমে কেউ আমায় ডিস্টার্ব করবে না। আর সেই ঘুমের মধ্যে চাই একটা কি? সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন। তাহলে এই জার্নি শেষ করার পর সে একটা সুন্দর স্বপ্ন দেখতে চায়, খুব সুন্দর ঘুমাতে চায় নিরাপদে, আর ঘুমের মধ্যে একটা মিষ্টি স্বপ্ন দেখতে চায়। তো এটাই বলেছে, সকল জার্নি শেষে সে একটু ঘুমাতে চেয়েছে। কিরকম? শান্তির ঘুম। আচ্ছা এই শান্তির ঘুম কখন হবে জানিস মানুষের? কখন? হ্যাঁ, মৃত্যুর সময়, ডেথ। এটা ইন্ডিকেট করছে কোন জায়গাটা? এটা ইন্ডিকেট করছে কবিতার লাস্ট লাইন হতে পারে সেটা ডেথ, মানুষের মৃত্যু। মৃত্যুর পরেই সে একেবারে শান্তির ঘুম পায়। কথায় কথায় বলে না আর আমাদের মুরব্বী মানুষরা, এবার শান্তির ঘুম ঘুমাবো, মানে মৃত্যু। এটা হচ্ছে কি? মৃত্যু। দেখ মানুষ, এখানে কবি জন ম্যাসফিল্ড এ তো যেতে চেয়েছে সমুদ্র যাত্রায়। তো সমুদ্র যাত্রা যেতে চেয়েছে মানুষের জীবনে। দেখ এর যে অন্তর্নিহিত অর্থটা কিরকম, যে প্রত্যেকটা মানুষ তার বিভিন্ন, সবাই তো চায় যে আমি সংসারটা সুখের মধ্যে চালনা করব, আমার সংসারে দুঃখ না আসে, আমার সংসারটা যেন সুখে চলে। এবং শেষ বেলায় কি বলতো, সমস্ত জার্নি করার পর একদম জীবনের জন্ম থেকে বুড়ো কাল পর্যন্ত, জওয়ান থেকে বুড়ো কাল পর্যন্ত সংসারে বিভিন্ন রকমের সমস্ত কিছুকে একসঙ্গে নিয়ে জীবনকে অতিবাহিত করার পর শেষ বেলায় যদি কেউ শান্তিতে মরতে পারে, তাহলে সেটা খুবই সত্যিকার, তার সেই মৃত্যুতে শান্তিও থাকে, তাতে যেন তার স্বপ্নও থাকে, যাকে বলা হয় যার শেষ ভালো তার সব ভালো। তাহলে কোনো মানুষ জীবন যাত্রা করতে করতে তার শেষ দিনগুলো যদি সে ভালো সুখ পায়, তাহলে তার মৃত্যুর সময় শান্তিতেই মরতে পারে। আর যার শেষ দিকটা ভালো থাকবে না, হয়তো প্রথম দিকটা ভালো ছিল বা সারা জীবনটাই খারাপ ছিল, সে যেন তার আত্মা মরেও শান্তি পাবে না। তো এইখানে সেই শান্তিটা পেতে চেয়েছে, সেই জন্যই সে বলেছে। আর একবার কি প্রথম থেকে বলে দেবো? দেখ কবিতাটা কি বুঝলাম আমরা, যেটা বুঝলাম কবি সমুদ্র যাত্রা যেতে চাইছে। আচ্ছা যেতে চাইছে কিরকম ভাবে? একা, একা কিন্তু যেতে চাইছে। প্রথমে বলেছে একা, তারপরে কি যেতে যাওয়ার জন্য কি দরকার? তার জাহাজ দরকার। আর কি দরকার? আকাশে একটা তারা। আর কি দরকার? সে আকাশে তারা দেখবে, সে তারাটা দেখে চলতে পারবে। আর কম্পমান চাকাগুলি। আর দরকার হচ্ছে তার গান, মানে গাওয়া মতো একটা বাতাস, অর্থাৎ বাতাস বইবে। আর সাদা রঙের পাল, যেগুলো কম্পমান, যেহেতু বায়ু লাগবে পালে, আর পালগুলো কাঁপবে। আর দরকার হচ্ছে তার কুয়াশাচ্ছন্ন একটা সমুদ্রের উপরে একটা পরিবেশ, এবং সেই পরিবেশটা কেটে ভোরবেলায় সে বেরিয়ে যাবে কোথায়? সমুদ্র যাত্রায়। তারপরে সেকেন্ড স্ট্যান্ডারে বলছে যে সে এই ডাকগুলো অস্বীকার করতে পারছে না। কিসের ডাক? জোয়ারের, সমুদ্র জোয়ারের ডাক, আর সমুদ্রের একটা বন্য ডাক কিন্তু পরিষ্কার। এই সমস্ত ডাকগুলো সে অস্বীকার করতে পারছে না, তাই সেই ডাকের প্রতি আকৃষ্ট হয়ে তার মন ব্যাকুল হয়ে উঠেছে সমুদ্র যাত্রা যাওয়ার জন্য, তাই সে যাবে। আর কি চাইছে? তার দরকার কি? একটা উইন্ডি ডে, একটা বাতাস প্রবাহমান একটা দিন, যে দিনটাতে আকাশে মেঘগুলি চলে বেড়াবে, আর সেই মেঘগুলো হবে কেমন? সাদা, অর্থাৎ আবহাওয়াটা ভালো। আর দরকার তার কি? জাহাজ যখন চলবে সমুদ্রে চাই জলের ঝাপটা, মানে ফ্লাং স্প্রে। আর দরকার তার ব্লন্ড স্পিউম, মানে ফেনার স্তূপ,
and the seagull crying, আর শঙ্খ চিলে সেই কান্না আর সেই ডাক। আর কি দরকার তার? আর দরকার হচ্ছে কিভাবে যাবে সে ভবঘুরের মতো, ভবঘুরে জিপসি আর যাযাবর উপজাতির মতো এক প্রান্ত থেকে সে আর এক প্রান্ত যাবে। যাবে কোন পথে? যে পথে শঙ্খ চিল গেছে, যে পথে থেমে গেছে, আর কিরকম? যে পথে সেই তীক্ষ্ণ ধারালো ছুরির মতো বায়ু প্রবাহিত হচ্ছে সেই পথে যাবে। আর তার কিভাবে যাবে? আর সে শুনতে চাইছে একটা আনন্দ, একটা আনন্দের গল্প, একটা ভালো গল্প শুনতে চাইছে, যেটা শোনাবে তাকে তার একজন সঙ্গী, যে সব সবসময় হাসি মুখ, সেই সঙ্গী একটা তার দরকার। আর এই যাত্রা শেষ করার পর সে একটু ঘুমাতে চায়, শান্তির ঘুম, যে ঘুমের মধ্যে তার সুইট ড্রিম, একটা মিষ্টি স্বপ্ন থাকবে যখন তার যাত্রা শেষ হবে। যাত্রা শেষে সে একটু ঘুমাতে চাইছে। কোথায় বুঝতে পারলি? কোন জায়গা কঠিন লাগছে? আর আর মানে বই দেখে পড়তে হবে? বেশ, ঠিক আছে।